দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে মাওলানা মাসুদুর রহমান ভাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতাদের। আপনি যেহেতু রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ করেন, সেজন্য রাজনৈতিক দু একটি কথা আপনার সাথে আলোচনায় আনতে চাই। সেটি হচ্ছে যে বেগম জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে চায় এনসিপি, কিন্তু বিএনপি ও জামাত নির্বাচন পেছাতে চায় না। এর আসলে যৌক্তিকতা কতটুকু বলে আপনি মনে করছেন, বা যৌক্তিকতা কি রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন। তো সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করুক এবং দ্রুত সুস্থতা দান করুক। উনি যাতে করে জাতির আরো কিছুদিন সেবা করতে পারে, এই জাতির উন্নয়নে কাজ করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমি সর্বপ্রথম এই দোয়া করেই আমি আজকের এই আলোচনা শুরু করতে চাই। দেখুন, সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার অবস্থান কিভাবে লিখেছেন এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। সুতরাং বেগম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধাভাজন দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন, দলের নেত্রী ছিলেন এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, এবং উনি এই দলটিকে দীর্ঘদিন যাবৎ উনি আঁকড়ে ধরে রেখেছেন এবং এই আপোষহীন একজন ব্যক্তি হিসাবে আমরা খালেদা জিয়াকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাতে হবে। এবং উনি দেশের প্রতি আমার যতটুকু ধারণা, যে ভালোবাসা, দেশের প্রতি যে প্রেম, যে মহব্বত, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা আছে, এখানে এটা প্রশ্ন করার মতো আসলে কিছু নেই। কারণ তাকে এরশাদ থেকে শুরু করে দীর্ঘদিন তাকে দেশ থেকে বাহিরে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। ওনার কথা একটাই ছিল, আমি মরে যাব, বাংলাদেশে মরবো এবং বাংলার মাটিতে আমার দাফন হবে এবং আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। তবে আমি আল্লাহর কাছে এটাও প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খালেদা জিয়ার এই কথাকে আল্লাহ কবুল করেন এবং তার মৃত্যু এবং তার দাফন যেন আবার শেষ নিবাসটা যেন তার বাংলাদেশে হয়, আমি এটি আল্লাহর কাছে প্রার্থনা করি। তবে যে প্রশ্নটি আপনি করেছেন যে তার অসুস্থতাকে নিয়ে এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কথা, সর্বপ্রথম আমি বলবো যে ওনার অসুস্থতা নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, এটা হবে অত্যন্ত ধৃষ্টতা এবং জাতির সাথে এটা জাতির সাথে বেমানি করা সামিল হবে। ওনার অসুস্থ এক জিনিস, নির্বাচন আরেক জিনিস। উনি অসুস্থ, আজকে আছেন, আগামীকাল ভালো হয়ে যেতে পারে, আরো দীর্ঘদিন অসুস্থ থাকতে পারে, কিন্তু ওনার এই অসুস্থতা নিয়ে কেউ রাজনীতি করুক এটা আমি চাই না এবং এটা হওয়া উচিত নয়। এনসিপি তারা রাজনীতির তারা সময় বর্ধিত করতে চাচ্ছে, তারা বর্ধিত করার কথা বলতেই পারে, তাদের রাজনৈতিক যে অবস্থা, হঠাৎ উত্থান হয়ে আমরা আগস্টের 24 আগস্টের উত্থানে আমরা এনসিপি কে পেয়েছি। আর এনসিপির অবস্থান এমন নয় যে তারা নির্বাচন করলেই তারা অনেক বিপুল পরিমাণে ভোট পাবে এবং আসন পাবে, এমন কোন আশঙ্কা নেই। তারা যত নির্বাচন পিছনে যাবে তাদের জন্য তত বেশি কল্যাণ করে, তত বেশি তাদের জন্য তাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে পারবে, সংগঠনকে আরো মজবুত করতে পারবে, দীর্ঘায়িত বিস্তৃত করতে পারবে, এটা স্বাভাবিক। এই জন্য তারা নির্বাচন পিছানোর দাবি এটা অমূলক নয়, এটা তাদের লজিক্যালি তারা এটা বলতে পারে এবং বলছে। অপরদিকে জামাত ইসলাম যদি নির্বাচন করার যদি বলে যে দ্রুত নির্বাচন করার জন্য দাবি করে, এটাকে আমি একটু ব্যতিক্রম ভাবে দেখবো। এই জন্য যে তারা দীর্ঘদিন যাবত চেয়েছে যে নির্বাচন আরো দেরি হোক, নির্বাচন আরো পিছনে যাবে। তাদের একটা টার্গেট ছিল যে বিএনপি যতদিন দিন যাবে, বিএনপির তত আস্থা মানুষের কাছ থেকে আস্থাহীন হয়ে পড়বে, মানুষের কাছে তাদের ভালোবাসা, তাদের জনপ্রিয়তা কমে যাবে। এই জন্য তারা চাচ্ছে, বারবার চেয়ে আসছে যে 29 সালে যেন নির্বাচন, এমনও দাবি সেই জামাত থেকে করা হয়েছিল। কিন্তু জামাত যদি এখন নতুন করে যদি আবার দাবি করে
যে না নির্বাচন দ্রুত করা হোক এই সময় ভিতরে, তাহলে বোঝা যাবে তাদের নির্বাচনের এটা একটা রাজনৈতিক একটি খেলা তারা খেলছে। তবে আমার মনে হয় খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে কোনো রাজনীতি করাটা মোটেও সমুচিত হবে না। তো যাই হোক, এনসিপি যে দাবি করেছে এই দাবি এনসিপি করতেই পারে, এটাকে আমি অমূলক বা অসঙ্গতি কিছু মনে করি না। সুতরাং কিন্তু আমি চাই যথাসময়ে নির্বাচনটা হোক, যথাসময়ে নির্বাচনটা হয়ে যাক, এই জন্য নির্বাচনটা এই দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সকলের জন্য খুব বেশি প্রয়োজন। নির্বাচনটা যথাসময়ে হওয়ার জন্যই আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আসন সমঝোতা কারণে আটকে আছে ৮ দলীয় ইসলামিক দলগুলোর জোট গঠনের বা সমঝোতার জায়গা। ৮ দলীয় জোট যে সংগঠনগুলো নিয়ে ৮ করা হয়েছে, দলীয় ইসলামিক ইসলামী দল। সমমনা দলের যে ৮টা দল নিয়ে যে জোট গঠন করা হয়েছে, এই দলগুলোর সম্পর্কে আমি প্রথম যে কথাটা বলবো, এই দলগুলোর ভিতরে ভারসাম্যের অভাব আছে। মানে ভারসাম্যের অভাব বলতে আমি এটাই বলছি যে কিছু কিছু দু একটা দল আছে তাদের অবস্থান অনেক উপরে, আবার দু একটা দল আছে যাদের অবস্থান একেবারে তলানিতে। এই যে উঁচু স্তরে আর নিচু স্তরে, এই যে দুই স্তরে মিলে যে সমঝোতাটা, এটার ভিতরে একটা বড় ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি। এবং আমি যতটুকু ধারণা করি ৮ দলীয় জোটের আসন সমঝোতায় একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে এবং এটা ভাঙনের মুখে পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মানে এটা জোট হওয়ার সম্ভাবনা খুব কম। কম, এবং এই জোট ভেঙে যাওয়ার সম্ভাবনাই আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়। এই জন্য মনে হয় যে আমি প্রথম যে কথাটা বললাম যে এদের যে ভেরিয়েশন, একজনের অবস্থান অনেক উপরে, আরেকজন অবস্থান একেবারেই তলানিতে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তারা কিভাবে ওভারকাম করবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তবে ইসলামী দলগুলোকে নিয়ে আরেকটা মানে আশার বাণী আছে, এটাই ইসলামী দলগুলোর নেতা যারা যারা চেয়ারম্যান, মহাসচিব যারা আছেন, তাদের চাহিদা খুব কম। তারা মনে করে যে আমি যদি এমপি হয়ে যেতে পারি তো আর সবাই জলাঞ্জলি দিতেও তারা রাজি আছে। সুতরাং এমন ক্ষেত্রে হয়তো বা এটা টিকে যেতেও পারে। তবে আমি যতটুকু মনে করি যে বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী প্রায় বর্তমান অবস্থানে ভোটের মানে পার্সেন্টেজে যদি আমরা দেখতে চাই, তাহলে মনে হয় খুব বেশি একটা ডিফারেন্স হবে না। মানে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভোটের ডিফারেন্সটা, অন্যান্য যারা আছে তাদের ভোটের ডিফারেন্সটা অনেক 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 বেশি, অনেক বেশি হয়ে যাবে। এই জায়গাটাই সমস্যা হয়ে যাবে। এমন সর্বপ্রথম সমস্যাটা হচ্ছে হবে ইসলামী আন্দোলন আর জামাত ইসলামের সাথে। কারণ ইসলামী আন্দোলনের ভিতরে দুটি গ্রুপ এমনিতে হয়ে রয়েছে। একটা দল চাচ্ছে জামাত ইসলামের সাথে জোট হোক, আরেকটা দল চাচ্ছে জামাতের সাথে জোট না হোক। তাদের ভিতরেই দুটি গ্রুপ হয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে খেলাফত মজলিসের ভিতরেও ঠিক দুটি গ্রুপ হয়ে আছে। একটা গ্রুপ চাচ্ছে বিএনপির সাথে জোট করার জন্য, একটা গ্রুপ চাচ্ছে জামাত ইসলামের সাথে জোট করার জন্য। এই জন্য যদি সেখানে তারা যদি ঠিক মতন তাদের বন্টনের ভিতরে, তাদের পাওনা দেওয়ার ভিতরে যদি তারা ঠিক মতন সেটা না পায়, তাহলে ভাঙনের মুখে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যতটুকু মনে হয়, যদি জামাতে ইসলামী মনে করে, যদি জামাতে ইসলামী মনে করে যে আমরা এই জোট নিয়ে নির্বাচন করব, তাহলে সম্ভব এই জোটে নির্বাচন করা। জামাত ইসলাম যদি মনে করে যে আমরা কতটা আসন পেতে পারি বা আমরা কতটা আসন রাখলে বাকিদেরকে সন্তুষ্ট করা যাবে, এই চিন্তা যদি তারা করে, তাহলে হয়তো এই জোটটা থাকবে এবং শক্তিশালী ভাবে তারা মাঠে অবতীর্ণ হতে পারবে। এবং জামাত ইসলাম যদি মনে করে, আমি আবারও কথাটা বলছি, জামাত ইসলাম যদি মনে করে যে হ্যাঁ আমরা সবার সাথে জোটবদ্ধ হয়েই নির্বাচন করব, তাহলে এই জোটটা থাকার সম্ভাবনা আছে। কিন্তু জামাত ইসলাম যদি মনে করে যে না, আমরা এই জোট থেকে এতটাই আমরা আমাদের স্বার্থ আদায় করে নেব যে আমরা পরিপূর্ণ আমাদের স্বার্থ আদায় করে নেব তাদের মাধ্যমে, তাদের এই জনপ্রিয়তা বা তাদের এই সমর্থন নিয়ে তাদের জনগণের ভিতরে যে তাদের গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতাকে আমার পক্ষে এনে আমার স্বার্থটাকে আমি মানে উদ্ধার করব, তাহলে এই জোট থাকার সম্ভাবনা থাকবে না। এবং এই জোট যে শক্তিশালী ভাবে অবতীর্ণ হওয়ার কথা,
সেটা হবে না। সুতরাং আমি মনে করি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম দুজনকে আমি বলবো যে আপনারা এই ছোট দলগুলোকে বেশি ছাড় দিয়ে এই জোটটাকে আপনারা ধরে রাখুন। প্রয়োজনে আরো দু একটি দল আপনারা এখানে সম্পৃক্ত করুন, তাহলে হয়তো বাংলাদেশের নির্বাচনে একটা ব্যালেন্স আসতে পারে। কারণ হলো রাজনীতির যদি বিরোধী দল এবং সরকারি দলের ব্যালেন্স না থাকে, তাহলে সেই সরকারও টিকে না, রাষ্ট্র টিকে না। সুতরাং আমি মনে করি যে তাদের এই প্রয়াসটা অত্যন্ত ভালো ভালো প্রয়াস। এই প্রয়াসটাকে তারা নিজেদের বড় দলেরা একটু বেশি ছাড় দিয়ে ছোট দলগুলোকে যদি ধরে রাখে, তাহলে হয়তো এই জোট ভালো একটা অবস্থানে আসতে পারে বলে আমি আশা করি। তার মানে হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল হলে দেশের উন্নয়ন, গণতন্ত্রের জায়গাটি পরিচ্ছন্ন থাকে, সুসংহত হয়। সুসংহত। আর শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র বিপন্ন হয় এবং দেশের জন্য, উন্নতির জন্য সব কিছুতেই তার মানে এটা অনেকটাই বাধাগ্রস্ত। বাধাগ্রস্ত হয়। সঠিক। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে মানুষ রাস্তা ঘাটে, দোকানে, চলাফেরায় বিভিন্ন জায়গায় আলোচনা করছে যে আদৌ কি নির্বাচন হবে কিনা। এই যে মানুষ মধ্যে যে একটা মানে বিষয়ে সংশয় রয়েছে যে নির্বাচন আদৌ হবে কিনা, এর কারণটা কি? দেখুন, সরকারের যে অবস্থাটা বর্তমানে, সরকার রাষ্ট্রের প্রতি, একটা রাষ্ট্রে নির্বাচন করার জন্য করতে হলে সমগ্র রাষ্ট্রের প্রতি সরকারের যে একটি নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। আসলে আমি মনে করি সরকারের সেই নিয়ন্ত্রণটা দেশব্যাপী নেই। রাষ্ট্রের প্রতি যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে, তো সেই সরকার কিভাবে নির্বাচন করবে? কারণ রাষ্ট্র এখনো পর্যন্ত সরকার তার মন মতন, তার কথা মতন পরিচালিত করতে পারছে না। সরকার বলছে একটা, প্রশাসন করতেছে আরেকটা। প্রশাসন কিছু করতে গেলে জনগণ যেভাবে বাধা সৃষ্টি করে, এই বাধাকে ওভারকাম করে সরকার সেখানে তার নীতিটাকে, তার কর্মটাকে সেখানে বাস্তবায়ন করতে পারছে না। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা সরকার। সরকার আজকে পুলিশের সামনে গিয়ে, একজন পুলিশ অফিসারের সামনে গিয়ে সাধারণ 16, 18, 20, 22 বছরের একটা ছেলে, তাকে যেভাবে তার প্রতি আক্রমণ করে, যেভাবে পুলিশ প্রশাসন এই বাচ্চাদের কাছে আক্রান্ত হচ্ছে, এটা হলো জনগণের কাছে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকার। ইভেন আমাদের সেনাবাহিনীকে আজীবন মানুষ ভয় পেত। সেনাবাহিনী কোথাও দেখলে উশৃঙ্খল পরিবেশ সুশৃঙ্খল হয়ে যেত। কিন্তু এখন মনে হচ্ছে যেন তার উল্টোটা হয়ে যাচ্ছে। সেনাবাহিনীকে দেখলে মনে হয় যেন সুশৃঙ্খল একটা গ্রুপ আরো বেশি উশৃঙ্খল হয়ে যাচ্ছে। তারা পাল্টে সেনাবাহিনীর উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সেনাবাহিনী তো যেখানে যাচ্ছে সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, এটাও তো সত্য। কিন্তু এটা কতক্ষণ করবে? এই যে আপনি ঘটনা ঘটে গেল, কোবাকুবি হলো, মারামারি হলো, একজন দুজনকে মেরে হত্যা করে ফেললো, এরপরে কেউ টেলিফোন করলো, তারপরে সেনাবাহিনী জানলো, সেনাবাহিনী হাইকমান্ড থেকে বললো তোমরা যাও, তখন সেখানে গেল। সেখানে যেতে যেতে তো ওই মৃত লাশকে কবর দেওয়া হয়ে যায়। তো এই অবস্থায় গিয়ে কি লাভ? আজকে যদি এই প্রশাসন, পুলিশ প্রশাসনকে ছাড়া সেনাবাহিনীকে দিয়ে দেশ চালানো কঠিন, সম্ভব নয়। এখন পুলিশ প্রশাসনই হয়ে গেছে অসহায়। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীও এখন জনগণের কাছে, সাধারণ কিছু ছেলেপেলেদের কাছে তারা অসহায় হয়ে যাচ্ছে, যার ফলে সরকারের উপরে জনগণ আস্থা রাখতে পারছে না। এবং এই ছাড়াও আরো কিছু কর্মকাণ্ড আছে, যেরকম বিভিন্ন কিছু সরকারের বিতর্কিত সিদ্ধান্ত, যেগুলো দেশের জনগণ চায় না, যেমন পোর্ট আমেরিকা বা বিদেশের হাতে তুলে দেওয়া, এই চট্টগ্রাম পোর্টকে বিদেশের হাতে তুলে দেওয়া, দীর্ঘমেয়াদী 50 বছরের জন্য মানে তাদেরকে ইজারা দেওয়া, এই যে বিভিন্ন এক এক সময় একটা বিতর্কিত ইস্যু, বিতর্কিত বিষয়, যেটা বাংলাদেশের জনগণ চায় না, এই ইস্যুগুলো সামনে আসার কারণে জনগণের সরকারের প্রতি আরো বেশি অনাস্থাশীল হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, এবং সরকারের উপরে তারা নির্বাচনকে নিয়ে আস্থা রাখতে পারছে না।
আমরা নিশ্চয়ই আশা করব যথাসময়ে বাংলাদেশের জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন হবে, এই প্রত্যাশা করছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, রূপসী বাংলা টিভি। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।